ব্যাপারটার সূত্রপাত আচমকাই। বর্ষার ভেজা আকাশে বক্সায় যেতে চাই শুনে জুটে গেল আরো 2 সঙ্গী। ব্যাস, আমরাও রওনা হলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আমরা মানে 2 সাংবাদিক আর 1 চিত্র সাংবাদিক বন্ধু। দলের নেতা সকালবেলার দেবাশিস আইচ ওরফে বাচ্চুদা, সঙ্গী দ্য বেঙ্গল পোস্টের চিত্র সাংবাদিক দেবাশিস ভাদুরী, আর অবশ্যই আমি শ্রীমান অরিন্দম মুখোপাধ্যায়। ট্রেন লেট করলেও হিমালয়ের কোল ঘেঁষে আর ডুয়ার্সের বুক চিরে ছুটে যেতে ক্লান্ত লাগছিল না। প্রায় ঘন্টা দেড়েক লেটে পৌঁছানো গেল আলিপুরদুয়ার জংশনে। সেখান থেকে কোনো রকমের ক্ষুণ্ণিবৃত্তি সেরেই ছুট দিলাম বক্সা টাইগার রিজার্ভের উদ্দেশ্যে। পথে প্রকৃতির ডাকে একাধবার থামিনি তা নয়, ডাকটা অবশ্য উভয় অর্থেই সত্য। প্রায় 30 কিলোমিটার দূরে সান্তালা বাড়িতে পৌঁছে গতিরুদ্ধ হলো আমাদের যানের। এরপর 11 নম্বরই ভরসা। দাঁড়ান, তার আগে আমাদের আশু পদযাত্রা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই। আমাদের হাঁটতে হবে 4.9 কিলোমিটার রাস্তা, চড়তে হবে 2200 ফিট উচ্চতা। তবে মতভেদে উচ্চতার পরিমাণ 2600। এহেন প্রাঞ্জল তথ্য পেয়ে আমাদের 3 জনেরই প্রাণ জল হয়ে গেল। কিন্তু উপায় নেই, 2 জন মোটবাহক ঠিক করে নিজেদের বাদ দিয়ে বাকি সব বোঝা চাপিয়ে দিলাম তাদের ঘাড়ে। শুরু হলো পথ চলা। শাল, সেগুন, জারুল, বয়রা, হরিতকির বুক চিরে আর নাম না জানা পাখি এবং পোকামাকড়ের অসাধারণ যুগলবন্দি শুনতে শুনতে শুরু হলো আমাদের পর্বতারোহণ পর্ব। মিনিট 15 হাঁটার পরেই আমাদের শহুরে দম্ভ মুখ লুকোনোর জায়গা খুঁজতে শুরু করলো। বাচ্চুদা তো আক্ষরিক অর্থেই পথে বসেছে। খানিক বাদে রাস্তাকেই শয্যা বানালো। ভাদুরীকে খুঁজে পেলাম না। সে প্রবল বিক্রমে পোর্টারদের সঙ্গে দূরের বাঁকে হারিয়ে গেছে। মনে মনে তারিফ করলাম। পরে অবশ্য তার মজাটা টের পেয়েছিলাম, সে কথা পরে। অবাক ব্যাপার, খালি হাতেই আমাদের এই অবস্থা, কিন্তু স্থানীয়রা অবলীলায় বড় বড় কাঠের গুঁড়ি পিঠে চাপিয়ে দিব্যি তরতরিয়ে পাহাড়ি কাঠবিড়ালির মতো পাড়ি দিচ্ছে মাইলের পর মাইল পথ। তাদের মধ্যে মহিলারাও আছেন। সম্ভবত এটাই আমার শহুরে পৌরুষে ধাক্কা মারল। আবার সচল হলাম। কিন্তু আমাদের যা স্বভাব, নতুন কিছু দেখলেই উৎফুল্ল হই। সেরকমই এক নতুন পা টেনে ধরলো আবার। এবারের নতুনটা বেশ চমকপ্রদ। পচা গাছের গুঁড়ির পাশে বেশ কিছু কাঁকড়ার সন্ধান মিলল। যে সে কাঁকড়া নয়, একেবারে সামুদ্রিক লাল কাঁকড়া। সামুদ্রিক কাঁকড়া কিভাবে পৌঁছলো এই দূর দেশে, তাও আবার পাহাড়ের কোলে? বাচ্চুদা গবেষণায় ব্যস্ত হয়ে পড়ল। কথা দিল কলকাতায় ফিরে এ রহস্য ভেদ করবেই করবে। ভাবলাম বাচ্চুদার এই অনুসন্ধিৎসার জন্য একটা বিশেষণ পাওয়া উচিত। ভাদুরী নাম দিল, আজ থেকে তব নাম এই বলে খ্যাত হোক, কাঁকড়া বাচ্চু, তুমি কাঁকড়াদেরই লোক।
আবার চলা, দমের ঘাটতিতে আবার থামা। এখানেই আলাপ হলো ইন্দর লামার সঙ্গে। এর গল্প বলবো পরে। দম নিয়ে রওনা দিলাম, কারণ সবে অর্ধেক পথ এসেছি। খানিক গিয়ে এই দৃশ্য দেখে থামলাম। কত সুন্দর ব্যবস্থা করেছে প্রকৃতি নিজেই আমাদের উদ্ধত মাথাটাকে ঝুঁকিয়ে দেওয়ার জন্য। বক্সা প্রবেশের এরকম প্রাকৃতিক তোরণের কাছে এসে আমরা মেতে উঠলাম ফটো সেশনে। এখানেই আবিষ্কার করলাম বীরত্ব দেখাতে গিয়ে ভাদুড়ির কি করুণ অবস্থা হয়েছে। বেচারা ভার কমাতে আরেকটু হলেই সেন্সর বোর্ডের কবলে পড়ে যেত। ইন্দরের অনুরোধে ওর বাড়িতে একটা ছোট্ট চা পানের বিরতি দিলাম। সঙ্গে পেলাম এক অসাধারণ চমক। বিচিত্র দর্শন এক যন্ত্রের সঙ্গতে ইন্দর শুরু করলেন আমাদের রবীন্দ্রসঙ্গীত শোনাতে। ঘুম ভাঙলো বৃষ্টির ছন্দে। তখন সবে ভোর 5টা। পাশের ঘরে ভাদুড়ি আর বাচ্চুদা গুছিয়ে ঘুমোচ্ছে। আগের দিন ঠিক সন্ধে নামার আগে এসে পৌঁছেছি বক্সার এই ট্রেকার সাটে, যার দায়িত্বে তমাল গোস্বামী। তমালের পরিচয় পরে দেব, তার আগে বলি, পাহাড় জঙ্গলের এই অজ গাঁয়ে এত সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে আশাই করিনি। বৃষ্টির টান আর ব্যাঙের গান, এই দুয়ের কনসার্টের সঙ্গে পাহাড়ের ঝাপসা সবুজে চোখ মেলে আপনাদের জানিয়ে দিই বক্সা টাইগার রিজার্ভ সম্পর্কে কিছু তথ্য। এই অঞ্চলে প্রায় 354 ধরনের ঝোপঝাড়, 133 প্রজাতির ভেষজ, 189 ধরনের অর্কিড, 144 প্রজাতির লতাগুল্ম, 108 প্রজাতির ঘাস, 43 ধরনের বাঁশ, 4 প্রকারের বেত, 16 ধরনের ওষুধি গাছ এবং 112 প্রজাতির বড় গাছ পাওয়া যায়। এর মধ্যে বড় গাছে সবচেয়ে মজার চয়ের অনুপ্রাস, চাপ, চেপটি, চেলুনি, চিকরাশি ছাড়াও পাওয়া যায় কেয়া, পাইন এবং জুনিপারের মতন উচ্চ পার্বত্য অঞ্চলের বেশ কিছু গাছও। এখানে 68 প্রজাতির স্তন্যপায়ী, 246 ধরনের পাখি, 41 প্রজাতির সরীসৃপ, 4 ধরনের উভচর, 78 রকমের মাছ এবং 550 প্রজাতির কীটপতঙ্গ পাওয়া যায়। শুনেছি সরকারি মতে বাঘ যেমন আছে, তেমনি এই অঞ্চলে নাকি বছর 5 আগেও গোটা দুয়েক ব্ল্যাক প্যান্থারেরও দেখা পাওয়া গেছে। এছাড়া লেপার্ড, ক্যাটফিশের মতো প্রাণীদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে আপনার যখন তখন। একটি সমতল অঞ্চলের বাসিন্দা, হাতি আর বাইসনের কথা আলাদা করে নাইবা বললাম। 1983 সালের 16 ফেব্রুয়ারি ভারতের 15তম ব্যাঘ্র সংরক্ষণ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় বক্সা টাইগার রিজার্ভকে, যার মোট এলাকা 760.87 বর্গ কিলোমিটার, যার মধ্যে কোর এরিয়া 459.13 বর্গ কিলোমিটার। আপনাদের সঙ্গে গল্প করতে করতে খেয়াল করিনি বাচ্চুদার ভাদুড়ি কখন ঘুম থেকে উঠে পড়েছে। শুধু উঠে পড়াই নয়, চলছে ফটো সেশন আর ফটোগ্রাফি নিয়ে চুলচেরা বিশ্লেষণ। তমালের নেতৃত্বে আমরা 3 জন ঢু মারতে গেলাম প্রায় ধ্বংস হয়ে যাওয়া বক্সা ফোর্ট বা বক্সা জং দেখতে। আগে তমালের একটু পরিচয় দিই। তমাল গোস্বামী পেশাগতভাবে কয়েকদিন আগে পর্যন্ত ছিল আর্কিওলজিস্ট, তারপর সব ছেড়ে ছুড়ে দিয়ে লেগে পড়েছে বক্সার বন্যপ্রাণ আর এই অঞ্চলের মানুষের উন্নতি সাধনে। সঙ্গে একটু ভিন্ন স্বাদের পর্যটনকেও তুলে ধরছে তমাল নটিলাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে হাত মিলিয়ে। শোনা যায় আদিম সিল্ক রুটের পথে ভারত এবং তিব্বতের মাঝখানে এই অঞ্চলে সম্পূর্ণ ব্যবসায়িক কারণে দুর্গটি বানিয়েছিলেন ভুটানি রাজারা। ভুটান রাজ এবং কোচ রাজাদের মধ্যে ব্যবসায়িক আদান প্রদানের কেন্দ্র ছিল এটি। অষ্টাদশ শতকের শেষ ভাগে
কোচ রাজাদের আহ্বানে ব্রিটিশরা এই দুর্গের দখল নিয়ে নেয়। দুর্গটিকে ব্রিটিশরা পরিণত করে এক কুখ্যাত কারাগারে। অনেকেই কালাপানি আন্দামানের পরে দ্বিতীয় কুখ্যাত ব্রিটিশ জেল হিসেবে বর্ণনা দিয়েছেন বক্সা ফোর্টের। অসমর্থিত সূত্রে জানা যায়, নেতাজি সুভাষচন্দ্র বসুকেও কিছুদিন ব্রিটিশরা এখানে বন্দী করে রাখে। স্বাধীনতার পরে তৎকালীন নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির সদস্যদের এখানে রাখা হতো। এরপর কখনো তিব্বতী উদ্বাস্তু, কখনো বা পূর্ব পাকিস্তানি উদ্বাস্তুদের শরণার্থী শিবিরে পরিণত হয়েছে এই দুর্গ। 1967 সাল থেকে 10 বছর ধরে এখানকার সমস্ত কাঠামো খুলে নিয়ে যায় তৎকালীন রাজ্য সরকার। 1981 সালে ঐতিহাসিক স্মারকের স্বীকৃতি দেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কিন্তু মজার ব্যাপার, আর্কিওলজিস্ট তমালের দাবি এ সংক্রান্ত কোনো লেখাজোখা নেই কোনো সরকারি নথিতেই। ফলে যা হয় তাই, ধীরে ধীরে বক্সা জং বিলীন হয়ে যাচ্ছে প্রকৃতিতে। ফোর্ট দেখে বেরোলাম স্থানীয় অঞ্চল দেখতে। চোখে পড়ল অসংখ্য নাম না জানা প্রজাপতি। তমাল কয়েকটা নাম বললেও সেসব ভুলে গেছি। মনে আছে আমার নিজের ক্যামেরায় তোলা এই রেড ক্রো বাটারফ্লাইয়ের নামটা। আর যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না যারে মাধা, সেই ব্লু মর্মনের এক ঝলক পেলাম শুধু। প্রজাপতির ছবি তুলে বেড়াতে বেড়াতে হঠাৎ তমালের ইশারা। সবাই চুপ, কিছু একটা দেখা গেছে। গাছের ভেতর দিয়ে চোখ চালিয়ে যা দেখলাম, আমাদের বক্সা আসা সার্থক হলো। দেখলাম লুপ্তপ্রায় প্রাণী দ্য গ্রেট হিমালয়ান স্কুইরেল। একই বিস্ময়ে সেও আমাদের দিকে তাকিয়ে সম্ভবত ভাবছে, বেশি লাফিও না, তোমরাও একদিন আমার মতন লুপ্তপ্রায় হবে, যার জন্য দায়ী থাকবে তোমরা নিজেরাই। আগের দিন কাঁকড়া বাচ্চু নাম পাওয়ার পর থেকেই বাচ্চুদার সাজ পোশাক এবং স্টাইল গেছে বদলে। সম্ভবত নিজেকে মার্কিন এক্সপ্লোরার ভাবতে শুরু করেছে। কিছু বললেই ক্যামেরাকে তাক করে পোজ দিচ্ছে। গেলাম বক্সা পোস্ট অফিসে, যেখানে এখনো রানার ছোটে আর ঝুমঝুম ঘন্টা বাজে। না, আমাদের সঙ্গে দেখা হয়নি রানারের। তার বদলে আলাপ হলো সৃজনা থাপার সঙ্গে, এই পোস্ট অফিসের পোস্টমাস্টারনি। দেখে অবাক হলাম। শুনলাম বাবা পুষ্পরাজ থাপা, এখানকার প্রাক্তন পোস্টমাস্টারের মৃত্যুর পর সৃজনাকে এই চাকরি দেয় সরকার। এবারের ট্যুরে বাচ্চুদা এখানেই তার প্রথম গার্লফ্রেন্ডকে খুঁজে পেল। দুপুরে খাওয়া দাওয়া করে বক্সার পাট চোকালাম। তবে থাকবো বক্সা অঞ্চলে। এই অঞ্চলের উচ্চতম শৃঙ্গ পানশেলা, যার মানে ন্যাড়া পাহাড় চূড়ার গিরিপথ, উচ্চতা 6250 ফিট। রূপং উপত্যকা আরও একটি অসাধারণ নজর কাড়া জায়গা, যার উচ্চতা 5888 ফিট। দুর্ভাগ্য আমাদের, প্রস্তুতি না থাকায় এই দুয়ের কোনো জায়গাতেই যাওয়া হচ্ছে না। তার বদলে আমাদের পরবর্তী গন্তব্য হলো 2 কিলোমিটার দূরের 1000 ফিট উচ্চতার লেপচা খা। এবারের যাত্রাপথ একটু বেশি চড়াই প্রবণ। সম্ভবত গত 24 ঘন্টায় আমরা পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি, তাই আগের দিনের মতন শুয়ে পড়তে হয়নি আর বাচ্চুদা বা ভাদুরীকে। মাত্র মিনিট 45-এর মধ্যেই পৌঁছে গেলাম লেপচা খায়। মুগ্ধতা ভাষায় বর্ণনা করা যাবে না। এখানে সেই ইংরেজি উদ্ধৃতিটির সাহায্য নিতেই হচ্ছে, বেটার এক্সপিরিয়েন্স দেন এক্সপ্লেন।
এখানেও ডেরা ট্রেকারসাটে। এই ডেরার ব্যবস্থাপনাতেও সেই তমাল, যদিও তমাল আমাদের সঙ্গে আসেনি। জমির আসল মালিক মালকিনের বাড়ি পাশেই, তাঁরই হেসেলে আমাদের ডান হাতের কাজের ব্যবস্থা। বাচ্চুদার ঘোষণা, এখানে যে বাঙালি খাবার খুঁজবে তাকে ধাক্কা মেরে 3000 ফিট নিচে খাদে ফেলে দেবো। আগের দিন পৌঁছে প্রায় অন্ধকার হয়ে যাওয়ায় ভেবেছিলাম সকালে উঠে সামনের বিস্তৃত উপত্যকার ছবি তুলব, কিন্তু মেঘের আলিঙ্গনে ট্রেকারসাট সহ আমি এমনভাবে চাপা পড়লাম, দৃষ্টি চলতে চাইল না খুশি মতন। একা মেঘের আদর খেতে খেতে হঠাৎ মধ্যবিত্ত বাঙালিয়ানার অন্যতম বিলাসিতা কবিত্ব চাগার দিয়ে উঠল আমার মধ্যেও। আজ সকালে পাহাড় চূড়োয় রেখে এলাম, তোর জন্যে দুমুঠো মেঘ হঠাৎ পেলাম। চোখের পাতায় ঠোঁটের লালে সাজিয়ে নিবি, মেঘকন্যে সেজেই মেঘে হারিয়ে যাবি। না হয় আমি আসবো আবার পাহাড় চূড়োয়, খুঁজবো তোকে তন্ন তন্ন মেঘের গুঁড়োয়। হন্যে হতাশ ক্লান্ত চোখে ঘুমের মাসি, বলবে ডেকে একলা থাকো আমিও আসি। ঘুম ভাঙতেই চমকে উঠি, এলি নাকি? আসবি না? থাক, আমি না হয় একলা থাকি। পরে অবশ্য বাচ্চুদারা বলেছিল গবেষণা চলতে পারে এই লেখাটা আমার বউয়ের জন্য না অন্য কারোর জন্য। আর আমি সংসারের শান্তি বজায় রাখতে মন্তব্য নিষ্প্রয়োজন শব্দ কটাকেই হাতিয়ার করেছি। ভুটান রাজ্যের অধিবাসীদের বলা হয় ড্রুকপা, অর্থাৎ ড্রুক দেশের বাসিন্দা। সেই ড্রুকপারাই যখন ভারতীয় হয়ে গেছেন তখন কিভাবে যেন তাদের রফালাটা খসে গেছে, তারা হয়ে গেছেন ডুকপা। ঘুম থেকে উঠেই ডুকপাদের হেসেল আর গেরস্থালির ছবি তুলতে চলে গেল ভাদুরী। আর এদিকে আমাদের আশ্রয়দাত্রী গৃহকর্ত্রীর কন্যা পেমার সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মেতেছে বাচ্চুদা। এবারের সফরে বাচ্চুদার দ্বিতীয় গার্লফ্রেন্ড। অথচ অতিথিদের মনোরঞ্জনের জন্য ব্যাডমিন্টন খেলার আগে পেমারা দুই বোন প্রায় 1 কিলোমিটার দূর থেকে আমাদের জন্য পানীয় জল সংগ্রহ করে এনেছে পাহাড়ি পথ বেয়ে। এই তথ্য দেওয়ার কারণ এদের জীবনযাত্রা সম্পর্কে একটা ধারণা তৈরি করা। দুপুরে এলাহি ডুকপা ভোজের ব্যবস্থা। আগের রাতে খেয়েছি চসা, অর্থাৎ ভুটানি পদ্ধতিতে দেশি মুরগির ঝোল। সঙ্গে ছিল গন্দা তাসি, ডিম দিয়ে পনিরের এক অসাধারণ পদ। যদিও পনিরের বদলে বস্তুটিকে ছুরপি বললে অনেক বেশি জাস্টিস করা হবে। আজকে সকাল শুরু হয়েছে বিখ্যাত তিব্বতী মাখন চা দিয়ে। দুপুরের ভোজে এমাতাসি, অর্থাৎ লঙ্কা আর ছুরপির যুগলবন্দি, সঙ্গে চাটনি হিসেবে ইজে, যার উপকরণ পোড়া টমেটো, পেঁয়াজ, লঙ্কা এবং ছুরপি বাটা। দুরাতের ছোট্ট ভ্রমণ শেষে সর্বাঙ্গে ডুকপা ঘ্রাণ মেখে এবার পালা ক্লান্ত নাগরিক জীবনে আবার ফিরে যাওয়ার।